আজকে তোমাদের আলোর আরেকটি অংশ বা আলোর একটি ধর্ম, আলোর প্রতিফলন সম্পর্কে আমি তোমাদের বলবো। কারণ আমরা জানি যে কোনো জিনিসকে যদি আমাদের দেখতে হয় তখন তার থেকে আলো আমাদের চোখে এসে পৌঁছাতে হবে। তাহলে আমরা আলোটা এর উপরে ফেললাম, আলো ওর মধ্যে ওকে পেরিয়ে যেতে পারলো না, কারণ আমরা আগের ক্লাসেই আলোচনা করেছি যে তার ফলে পেছনে যদি আমরা সিন ধরি তাহলে সেখানে আমরা দেখতে পাবো একটা কালো অংশ বা ছায়া বা উপছায়া সৃষ্টি হবে। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি কেন? নিশ্চয়ই এর থেকে আলো আমাদের চোখে ফিরে আসছে। একটা বল আছে, এই বলটাকে যদি আমি এই দেওয়ালে বা এই মেঝের উপরে যদি আমি এখানে ধাক্কা মারি, বলটা কিন্তু আমার হাতে ফিরে আসবে। তাহলে এখানেও আলো, বলটা যদি এখানে ফিরে এলো কেন? কারণ বলটা এই ব্লকটার মধ্যে দিয়ে বেরিয়ে যেতে পারলো না। এই জায়গাটা যদি ফাঁকা থাকতো তাহলে বলটা চলে যেত, কিন্তু যেহেতু বলটার মধ্যে দিয়ে যেতে পারলো না, তাই বলটাকে যখন আমি ওর উপর মারলাম, বলটা আবার আমার হাতে ফিরে এলো। আলোর ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। আলো যখন কোনো তলের উপরে পড়ে, সেই তলের মধ্যে দিয়ে যদি আলো যেতে না পারে, তার মধ্যে দিয়ে যদি সে চলাচল করতে না পারে, তখন ফিরে আসে। তিন ধরনের মাধ্যম হয়। স্বচ্ছ মাধ্যম, যার মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারে খুব সহজে। স্বচ্ছ মাধ্যম, একটা ঘষা কাচ, তার মধ্যে দিয়েও আলো চলাচল করতে পারে। এবং অস্বচ্ছ মাধ্যম, যার মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারে না। এখন এই তিন ধরনের বস্তুর উপর যদি আলো পড়ে, তখন ঘটনাটা তিন ধরনের বস্তুর ক্ষেত্রে তিন ধরনের আচরণ আমরা দেখতে পাবো। এই ধরনের বস্তু যার মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারছে না, তার ক্ষেত্রে আলো যেহেতু পেরিয়ে যেতে পারছে না, তাহলে কি হচ্ছে, কিছুটা অংশ যদিও এই আলোটার উপর যেটা পড়ছে এর উজ্জ্বলতাটা আপতিত আলোর মতো হবে না, যে আলোটার উপরে পড়বে, তাহলে কিছুটা অংশ শোষণ করে নেয়, আর বাকি অংশটাতে ফিরে আসছে, অর্থাৎ এর মধ্যে দিয়ে আলো যেতে পারছে না। আবার এই ধরনের একটা ব্লক, এটার মধ্যে দিয়ে যদি আমি অপর পারে কোনো জিনিস দেখার চেষ্টা করি, আমরা খুব সুন্দর পরিষ্কার দেখতে পাই। তার মানে কি বলতে চাই, আমি সামনের একটা ঘড়িটার দিকে, আমি ঘড়িটাকে দিকে তাকিয়ে এই ব্লকটাকে যদি তাকাই, তাহলে আমরা ঘড়িটাকে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। তার মানে ঘড়িটার থেকে আলো অনায়াসে চলে আসতে পারছে। কিন্তু ঘড়ির থেকে যখন আলোটা এলো, তখন এই আলোটা ঘড়ির থেকে এতটা পর্যন্ত বায়ুর মধ্যে দিয়ে, এবং তারপর কাঁচের মধ্যে দিয়ে, তারপর আবার বায়ুর মধ্যে দিয়ে আমাদের চোখে এলো। কিন্তু আলোটা খুব সহজেই এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, মানে আলোটা খুব সহজেই এই কাঁচের মধ্যে দিয়ে আমাদের চোখে এসে পৌঁছেছে। আবার এরকম একটা যদি ঘষা কাঁচ নিই, সেটার মধ্যে আমরা আলোটা তো ভালো দেখতে পাবো না। অর্থাৎ আলো যখন কোনো তলের উপরে পড়ে, আমি যদি এটাকে তল বলি, আমি ধরে নিচ্ছি যে এই পাশে একটা অন্য কোনো মাধ্যম আছে, মাধ্যম 1, এবং এখানে মাধ্যম 2। আলো যখন একটা কোনো স্বচ্ছ সমসত্ব মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে আপতিত হয়, যে মাধ্যমের মধ্যে দিয়ে যার ঘনত্ব এই মাধ্যমের থেকে আলাদা, তখন এর কিছুটা অংশ দুই মাধ্যমের বিভেদ তল দ্বারা শোষিত হয়, কিছুটা অংশ আবার আমরা দেখতে পাচ্ছি যে ফিরে আসছে, এবং সেটা আমরা একটা ঘটনা করে দেখব, এবং কিছুটা অংশ সেটা ফিরে আসবে এবং কিছুটা অংশ আসবে। তো এটা ফিরে আসাটা আসছে কিনা সেটা তো আমরা এর মধ্যে বুঝতে পারছি না। তো আমরা একটা ঘটনার মাধ্যমে দেখবো যে আলোটা সত্যি ফিরে আসছে কিনা, সেটা আমরা একটা দেখার চেষ্টা করব। এখানে যদি আমরা এর মধ্যে আলোটা ফেলি, তখন আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি আলো তো আমি পাঠালাম এইদিকে, আলো তো যাওয়ার কথা ছিল এই পাশে, তাহলে আলো আমার পর্দায় এলো কোথার থেকে? আমি আয়নার উপরে পড়ছে এবং এখানে আমি দেখতে পাচ্ছি, তার মানে নিশ্চয়ই আলো ফিরে আসছে। আলো ফিরে আসছে। আমরা যখন কোনো মাধ্যম যার মধ্যে দিয়ে আলো সহজে চলাচল করতে পারে না, বা খুব একটা স্বচ্ছ মাধ্যম নয়, সেখান থেকে আলো ফিরে আসে। স্বচ্ছ মাধ্যম যদি হয়, এখান থেকে আলোটা ফিরে আসার পরিমাণ তুলনামূলক কম হয়, এর বেশিরভাগ অংশটাই আলোটা এর মধ্যে দিয়ে পেরিয়ে যায়। যদি এমন কোনো মাধ্যম হয়, যেমন দর্পণ, এই সমস্ত মাধ্যম, যার ক্ষেত্রে এদের ক্ষেত্রে কিন্তু আপতিত আলোর বেশিরভাগ অংশটাই ফিরে আসে। এই ঘটনাকে বলবো আমরা আলোর প্রতিফলন। এবার আমি একটা পরীক্ষা আলোর প্রতিফলন সংক্রান্ত করব। আমরা একটা চাঁদা নিলাম, এই চাঁদাটা আমরা এর গায়ে, তার আগে একটু বলে নিতে হবে যে এর নিচে একটা আয়না লাগানো আছে, অর্থাৎ এটা একটা দর্পণ, নিচে একটা দর্পণ, আয়না লাগানো আছে। আমরা যদি এর মধ্যে একটা নির্দিষ্ট কোণ করে আলো ফেলি, আমরা দেখতে পাচ্ছি যে আলোটা যখন আমরা এর উপরে ফেলছি, তখন কিন্তু আয়নার
নিচের তল থেকে আমরা আরেকটা আলোক রশ্মি দেখতে পাচ্ছি, একটা আলোক রশ্মি আমরা ফেলছি এবং তার ফলে ওখান থেকে একটা আলোক রশ্মি কিন্তু ওখান থেকে ফিরে আসছে, অর্থাৎ আলোটাও যে ওখানে পড়ার পর ওখান থেকে ফিরে আসছে, নিচের থেকে কোনো আলো আসছে না। তাহলে এই যে আলোর ফিরে আসা, এই ঘটনাটাকে বলা হচ্ছে আলোর প্রতিফলন। আমরা আলোটা ফেললে এই আলোটা ওখান থেকে ফিরে আসছে, এই ফিরে আসা ঘটনাটাকে আমরা বলছি আলোর প্রতিফলন। এবার আমরা দেখব যে আমরা যদি আলোটাকে বিভিন্ন কোণ করে এখানে ফেলি, তাহলে সেক্ষেত্রে এর আলোটা কিভাবে ফিরে আসবে ওখান থেকে। এখানে আমরা এটা একটা খাতার তলটা একটা সমতল ধরে নিচ্ছি, এখানে যদি আমি আলো 60 ডিগ্রি কোণ করে ফেলি, দেখা যাচ্ছে যে প্রতিফলিত যে রশ্মি সেটাও 60 ডিগ্রি কোণ বরাবর নিঃসৃত হচ্ছে। আমি 60 ডিগ্রি বরাবর ফেলছি, ওটা 60 ডিগ্রি বরাবর। এখানে আমার চাঁদা এখানে 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি এটা আঁকা আছে। আমি 60 ডিগ্রি যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে 60 ডিগ্রি বরাবর ফেলছি। এটা অ্যাকচুয়ালি এখানে 120 ডিগ্রি বরাবর নিঃসৃত হচ্ছে, মানে এদিক থেকে যদি মাপি এটাও হবে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি বরাবর। আবার যদি আমি এখানে কোণটা পরিবর্তন করি, আমি যদি আলোটা 50 ডিগ্রি বরাবর ফেলি, সেক্ষেত্রে প্রতিফলিত আলোটা 50 ডিগ্রি বরাবর নিঃসৃত হচ্ছে। আবার আমরা যদি আলোটা 40 ডিগ্রি বরাবর ফেলি, দেখা যাচ্ছে প্রতিফলিত আলোটা 40 ডিগ্রি বরাবর নিঃসৃত হচ্ছে। এবার আমরা আলোর প্রতিফলন সংক্রান্ত কিছু টার্ম জেনে নেব, শব্দ জেনে নেব। এটা হচ্ছে দুই মাধ্যমের বিভেদ তল, আমরা ধরে নিচ্ছি এক্স বি ওয়াই, এটা হচ্ছে দুই মাধ্যমের বিভেদ তল, অর্থাৎ একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে তখনই আলোটা ওখান থেকে ফিরে আসছে। তো এখানে আমরা দেখছি যে কোণটা, আমরা আলোটাকে 60 ডিগ্রি কোণ করে এখানে ফেলেছি এবং আলোটা এখানে 60 ডিগ্রি কোণ করেই ফিরে গেছে। যে পথে আলোটা এখানে এসে পড়লো এবি পথে, এটাকে আমরা বলছি আপতিত রশ্মি, এই রশ্মিটাকে বলা হয় আপতিত রশ্মি। আবার আলোটা আমরা দেখলাম যে যখন এখানে পড়েছিল তখন ওই পথে পড়ে আবার ফিরে গেল, তো আলোটা যে পথে ফিরে গেল, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি বিসি, তাই এটাকে বলা হচ্ছে প্রতিফলিত রশ্মি। আর যে বিন্দুতে আলোটা এসে পড়লো, অর্থাৎ এখানে দেখছি আলোটা কোথায় আপতিত হয়েছিল, বি বিন্দুতে, এটাকে বলা হচ্ছে আপতন বিন্দু। এই আপতন বিন্দুর উপর যদি আমরা প্রতিফলকের উপর এখানে যদি আমরা একটা 90 ডিগ্রি কোণ আঁকি বিভেদ তলের উপর, তাহলে যে লম্বটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। এবার আমরা জানবো আপতন কোণ সম্পর্কে। আপতন কোণ, যে আলো পড়লো আলো যে পথে, তাকে আমরা বলছি আপতিত রশ্মি এবং অভিলম্ব, এদের মধ্যবর্তী যে কোণ সেই কোণটাকে আমরা বলছি আপতন কোণ। অর্থাৎ আলোকে যদি আমরা চাঁদা, যেটা আমরা সাধারণত কোণ মাপতে অভ্যস্ত, আমরা যদি বলি যে আলোটা 60 ডিগ্রি পড়লো, 60 ডিগ্রি কোণ, কারণ আমরা সাধারণত কোণ এখান থেকে মাপতে অভ্যস্ত, যে আমরা দেখেছি আলো রশ্মি এদিক থেকে বা এদিক থেকে আসে, তাহলে আমরা আলোটাকে সাধারণত যদি বলি যে আলো 60 ডিগ্রি কোণে আপতিত হলো, কিন্তু সেটাকে আপতন কোণ বলা হবে না। আপতন কোণ অর্থাৎ যেখানে আমরা দেখছিলাম আলো এখানে 60 ডিগ্রি কোণ করে পড়ছিল, ওটা কিন্তু আপতন কোণ নয়। আপতন কোণ আমরা বলবো কোনটাকে, যে আলো যে পথে পড়লো এবং আপতন বিন্দুতে যে অঙ্কিত যে অভিলম্ব, অর্থাৎ এখানে এ বি পথে আলো পড়েছে এবং বি বিন্দুতে আমরা অভিলম্ব এঁকেছি, তাহলে এই যে এ বি ডি কোণ, এটাকে বলা হচ্ছে আপতন কোণ। এবং আলোটা পড়ার পর বিসি পথে এখান থেকে ফিরে গেছে, অর্থাৎ বিসি সিবিডি কোণ, এটাকে আমরা বলবো প্রতিফলন কোণ। এবং তোমরা দেখেছো যে আমরা যখন এখানে আলোটা এখানে দেখছিলাম, আলোটা প্রতিফলিত করছিলাম, তখন এখানে আলোটা পড়ছিল এবং এখানে যখন আমি 50 ডিগ্রি কোণ করে ফেলছিলাম, অর্থাৎ তখন আমার আপতন কোণ ছিল 40 ডিগ্রি, আর এখানে যদি 50 ডিগ্রি পড়ে, তখন আমরা এখানেও দেখছিলাম আলোটা 50 ডিগ্রি কোণে যাচ্ছিল, অর্থাৎ এই কোণটাও ছিল 40 ডিগ্রি। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি আমরা যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ দুটোর মান আমরা দেখতে পাচ্ছি সমান হচ্ছে। দেখতে পেলাম যে আলোটা যখন আমরা এই কাগজের তল বরাবর ফেলছি, আলোটা কাগজের তল বরাবরই আমরা পাচ্ছি। কিন্তু যদি এই তলটাকে যদি সমতল না হয়ে যদি এবড়ো খেবড়ো হয়, তখন কিন্তু আমরা আপতিত রশ্মি বা প্রতিফলিত রশ্মি দুটো একসাথে এখানে পাবো না। যদি আমরা আপতিত রশ্মিটা পাই, তখন দেখবো প্রতিফলিত রশ্মিটা পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব সেটা একই সমতলের উপরে থাকে। আর দ্বিতীয়টা তো আমরা হাতে নাতে করে দেখলাম যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়। এবার আলো কোথা থেকে প্রতিফলিত হবে তার উপর নির্ভর করে আমরা আলোর প্রতিফলনকে দুভাগে ভাগ করতে পারি। আলো কোথা থেকে প্রতিফলিত হচ্ছে তার উপর নির্ভর করে আমরা আলোকে প্রতিফলনকে দুভাগে ভাগ করতে পারি, নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলন। আমাদের কিছু অভিজ্ঞতা আছে
যে রোদের মধ্যে যদি আমরা একটা আয়নাকে ধরি এবং সেটাকে তোমার কোনো বন্ধু যদি কোনো একটা আয়নাকে ধরে যদি তোমার চোখের দিকে তাকায়, তখন আমাদের চোখ ঝলসে যায়, আমরা তাকাতে পারি না। বা একটা চকচকে নতুন স্টিলের থালা বা কোনো কিছুকে যদি কেউ ধরে তোমার চোখের দিকে যদি ইয়ে করে, তখন দেখছি আমাদের চোখ আমাদের ঝলসে যায়, অর্থাৎ সেখান থেকে মনে হয় যেন প্রচুর পরিমাণ আলো আসছে। আবার এই ঘরের আমরা আগের দিনে পড়েছিলাম যে আলোক উৎস ছাড়া বাকি সমস্ত উৎসের যা কিছু দেখতে পাচ্ছি সেটা আলোক উৎস থেকে যাওয়া আলোর ফলেই আমরা দেখতে পাচ্ছি। তার মানে এই সমস্ত বস্তুকে আমরা দেখতে পাচ্ছি ওখান থেকে আলো আসছে, এবং তাদের থেকে যে আলোটা আসছে তারা তো নিজেরা আলোক উৎস নয়, তারা নিশ্চয়ই এই আলো গিয়ে তাদের উপর পড়ে আমাদের চোখে আসছে। অর্থাৎ এই সমস্ত বস্তু থেকে কিন্তু আমরা যে দেখছি এটা কিন্তু আমাদের চোখ কিন্তু ঝলসে যাচ্ছে না। তার মানে আলো ফিরে আসছে, কিন্তু কোথার থেকে আলোটা ফিরে আসছে তার উপর নির্ভর করে আমরা প্রতিফলনকে দুভাগে ভাগ করতে পারি। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আলো চোখ আমাদের ঝলসে দিচ্ছে, এবং সেক্ষেত্রে তোমরা ভেবে দেখো যে এটা কোথায় কোথায় হয়, কোথার থেকে আলো এলে সেগুলোর থেকে আমাদের চোখ ঝলসে যায়, সেটা দেখছি একটা আয়নার থেকে বা একটা স্টিলের থালার থেকে। অর্থাৎ বেসিক পার্থক্যটা কোথায় হচ্ছে, এখানেও তো আমাদের আলো এসে প্রতিফলিত হচ্ছে কিন্তু আমাদের চোখ ঝলসে যাচ্ছে না কেন? অর্থাৎ ওই সমস্ত বস্তু থেকে আলো যখন আসছে তখন আমাদের চোখ ঝলসে যাচ্ছে। মূলত পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে যে তলের উপর। অর্থাৎ এই যে তলগুলো, তলটা যদি খুব মসৃণ হয় তখন কি হয়, এখান থেকে আলোটা একটা নির্দিষ্ট দিকেই যায়। তো এটা আমরা একটু একটা পরীক্ষা করে দেখে নেবো যে আলোটা একটা নির্দিষ্ট দিকে যাওয়ার ব্যাপারটা। এখানে আমি একটা আয়না নিয়েছি, আয়না নিয়ে এর একটা অংশকে আমি ঘষে কিছুটা অমসৃণ করার চেষ্টা করেছিলাম, কিন্তু ওটা ভালো হচ্ছে না বলে আমরা এরপরে একটু বড় প্লাস লাগিয়ে দিয়েছি যাতে করে তলটা একটু অমসৃণ হয়। এবার আমরা এই অংশে একবার লেজার আলো ফেলবো এবং এই অংশে ফেলবো, এবং এখান থেকে যে আলোটা ফিরে গিয়ে বোর্ডের উপর পড়বে সেটার ধর্মটা কেমন হচ্ছে সেটা আমরা একটু দেখে নেব। প্রথমে আমি এই কাগজটা যদি ধরা হয় তো দেখছি একটা হালকা লাল রঙের একটা আমরা এখানে আলো ছটা দেখতে পাচ্ছি, কিন্তু এই অংশে যদি আমরা ফেলি সেখানে দেখা যাচ্ছে একটা পরিষ্কার লাল একটা ছোট্ট আলোক বিন্দু, এবং সেটা শুধুমাত্র একটা ছোট্ট অংশের উপরে আছে, কিন্তু এখানে যখন আমরা ফেলছি সেটা দেখা যাচ্ছে চারদিকে ছড়িয়ে যাচ্ছে। অর্থাৎ এটা একটা মসৃণ তল, এখানে একটা অমসৃণ তল। মসৃণ তলে যখন আলোটা পড়ছে সেটা কিন্তু একটা নির্দিষ্ট দিকেই যাচ্ছে আলোটা, কিন্তু যখন অমসৃণ তলে পড়ছে তখন আলোগুলো চারদিকে ছড়িয়ে যাচ্ছে। এই যে আলো, কিন্তু এখানে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে উভয় ক্ষেত্রেই কিন্তু নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলনে কিন্তু দুটোই কিন্তু প্রতিফলনের সূত্র মেনে চলে। এখানে কিন্তু এটা নয় যে আলোটা পড়ে ছড়িয়ে যাচ্ছে, কিন্তু এখানে যেহেতু তলটা অসমতল সেজন্য কি হচ্ছে, যখন আলোগুলো পড়ছে তারা সমান্তরাল, কিন্তু অভিলম্বগুলো যদি আমরা আঁকি সেটা বিভিন্ন দিকে হয়ে যাবে, সেটা আমরা ছবি দেখতে পাচ্ছি নিয়মিত প্রতিফলনে। এখানেও বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রেও কিন্তু আপতন কোণ এবং প্রতিফলন কোণ এই দুটোই কিন্তু সমান থাকছে, কিন্তু যেহেতু তলটা মসৃণ নয় অমসৃণ, সেই জন্য কি হচ্ছে প্রতিফলিত রশ্মিগুলো সেটা বিভিন্ন দিকে ছড়িয়ে যাচ্ছে, ফলে আমরা দেখতে পাচ্ছি। আমরা ওই ড্রেসিং টেবিল আয়নার যে কথা বলছিলাম ওখানে আমরা দেখতে পাচ্ছি, বা বড় কোনো আয়না রাখলে সেখান থেকে আমরা যদি ওখান থেকে দেখি কেবলমাত্র একটা নির্দিষ্ট দিকেই আমরা তাকে দেখতে পাচ্ছি, বা উনি যদি দায়িত্ব থাকেন ওনাকে আমি এখান থেকে দেখলে কেবলমাত্র এদিক থেকে দেখা যাবে, এখান থেকে দেখা যাবে না। কিন্তু এখানে আমরা এই পর্দাটাকে পুরোটাই দেখতে পাচ্ছি, অর্থাৎ পর্দার যদি আমি এখানে কিছু লিখি সেটাও পুরো সবাই দেখতে পাবে, অর্থাৎ এখান থেকে আলোটা সব দিকে ছড়িয়ে যাচ্ছে। অর্থাৎ সিনেমার পর্দায় আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হয়, এবং আমরা আমাদের চারপাশে যে সমস্ত বস্তু দেখতে পাচ্ছি এখানে সবই বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য। নিয়মিত প্রতিফলন হলে আমাদের তলটা দেখা যায়, কিন্তু সেক্ষেত্রে আলোর উজ্জ্বলতা অনেক বেশি হওয়ার জন্য আমাদের সেটা দেখতে অসুবিধা হয় বা আমাদের চোখ জ্বলসে যায়। থ্যাংক ইউ।